হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা করব তোমাদের অর্থাৎ দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ রিটেন বাই সিস্টার নিবেদিতা, তার একদম লাস্ট পার্টটা। অর্থাৎ প্রথম চারটে পার্ট আমরা কিন্তু অলরেডি ডিসকাস করে নিয়েছি, অলরেডি মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা কেউ না দেখে থাকলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু প্রিভিয়াস পার্টগুলো তোমরা দেখে নিতে পারো। অর্থাৎ অ্যাকর্ডিং টু তোমাদের মত অনুসারে এটা ছিল একটা খুব একটা জটিল একটা মানে অংশ, ঠিক আছে। তোমাদের যে পাঠ্যাংশে দেওয়া রয়েছে তিনটে যে প্রোজ দেওয়া আছে, তার মধ্যে এটা 2 নম্বর ছিল। অ্যাকচুয়ালি এই যে তোমাদের পার্টটা রয়েছে, এর মধ্যে অনেক তোমার রিলিজিয়াস যে সমস্ত বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করলাম, সেই জন্য এটা তোমাদের কাছে একটু হার্ড মনে হবে। আমি যতটা সম্ভব তোমাদের কাছে এর জটিলতাটা দূর করার চেষ্টা করেছি, ঠিক আছে। এবার আজকে আমরা এর যে লাস্ট পার্টটা যেটা করব, তার সাথে সাথেই আমরা যেমন আমরা করি তার সাথে সাথে সেই রিলেটেড কিছু এমসিকিউ নিয়েও আমরা কিন্তু লাস্টে আলোচনা করব, ঠিক আছে। এবার আমরা দেখিনি লাস্ট পার্টে কি রয়েছে। দেখো কি বলছে, যে ফর মাই ওন পার্ট দ্য কনভারসেশন I have related mark and epoch, অর্থাৎ ফর মাই ওন পার্ট মানে আমার নিজের দিক থেকে যদি বলা যায়, যে কনভারসেশন স্বামীজি এবং সিস্টার নিবেদিতা, এখানে কে বলছে? সিস্টার নিবেদিতা বলছেন যে স্বামীজি এবং সিস্টার নিবেদিতার মধ্যে যে আমার মধ্যে অর্থাৎ যে কনভারসেশনটা হলো কি বিষয়ে, যে রিকনসিলিয়েশন অফ দ্য টু অপোজিট আইডিয়া। একটা কি, যে হয় মাকে ব্রহ্মের মধ্যে, মা এবং কালী এবং কি ব্রহ্ম একসাথে মানে এক হতে পারে না, হয় একে অপরকে মার্জ করতে হবে। এই যে আইডিয়াটা, সেটা কি বলছে? আই হ্যাভ রিলেটেড মার্ক, আমি এটাকে মানে স্বামী সিস্টার নিবেদিতা এটা বলছে, এটা আমি রিলেটেড অ্যাজ এ মার্ক অ্যাজ এ ইপক। ইপক মানে কি? ইপক মানে আমরা এরা বলি, অর্থাৎ ইপক মানে আমরা বলতে পারি যুগ বা এরাও বলে, ঠিক আছে। অর্থাৎ স্বামী বিবেকানন্দের সাথে সিস্টার নিবেদিতার যে কথাবার্তাটা যেটা হলো, সেটাকে ওই রিকনসিলিয়েশন অফ দ্য টু অপোজিট মানে দুটো অপোজিট থিঙ্কিং নিয়ে সেটাকে তিনি কি হিসাবে কনসিডার করছেন? একটা যুগ মানে একটা যুগান্তকারী ঘটনা হিসাবে তিনি কনসিডার করছেন। এভার সিন্স ইট টুক প্লেস, অর্থাৎ যখন থেকে এটা ঘটেছে, আই হ্যাভ থট, আমি সবসময় চিন্তা করে এসেছি কি, যে আই স ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড, অর্থাৎ আমি মাস্টারের যে অ্যাটিটিউড সেটাকে দেখেছি ইন এ সার্টেন এলিমেন্ট, কিছু একটা নির্দিষ্ট উপাদানের উপর, অফ ওয়ান হু ক্যারিড ফর অ্যানাদার ট্রাস্ট অর কনফিডেন্ট, ঠিক আছে, টু হিম। কনফিডেন্ট কথাটা মানে কি? কনফিডেন্ট কথাটা মানে হচ্ছে টোল্ড সামওয়ান, যে সিক্রেট অ্যান্ড পার্সোনাল থিংস, অর্থাৎ কাউকে কারো নিজের সিক্রেট জিনিস বলা। অ্যাকচুয়াল কথাটা মানে হচ্ছে কনফিডেন্ট কথাটা মানে, অর্থাৎ কনফিডেন্ট মানে আমরা কি বলতে পারি? told someone once বা পার্সোনাল সিক্রেট থিংস, সেটা হচ্ছে কনফিডেন্ট। অর্থাৎ এখানে কি বলছেন, এখানে এর মানেটা কি? এখানে কি বলছে দেখো, যে তারপর থেকে, ঠিক আছে, ইভেন সিন্স ইট টুক প্লেস, আই হ্যাভ থট, ঠিক আছে, আই হ্যাভ থট আই স ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড, আমরা মাস্টার অ্যাটিটিউড আমরা তার যে ধ্যান ধারণা, তার মধ্যে দেখেছি ইন সার্টেন এলিমেন্ট, অর্থাৎ তার মধ্যে একটা কিছু উপাদান একটা কি কাজ করছে, যে কি করছে, ওয়ান হু ক্যারিড, যে মাস্টারের মধ্যে বহন করছে একটা কি, অ্যানাদার ট্রাস্ট, ঠিক আছে, অন্যজনের একটা বিশ্বাস, যে বিশ্বাস হয়তো, অর্থাৎ কার সঙ্গে কথা বলছে, যে মা কালীর সাথে তোমার স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। অর্থাৎ মা কালীর সাথে স্বামী বিবেকানন্দ একটা এমন একটা মানে কনফিডেন্ট একটা মানে কি রয়েছে, যে তোমার আমরা বলতে পারি একটা কথোপকথন হয়, যেটা একমাত্র সিক্রেটলি কিন্তু স্বামী বিবেকানন্দই জানেন, এবং তিনি
প্রিভিয়াসলি আমরা এটাও পড়েছি যে মা কালী কি, যে তাকে সমস্ত কিছু গাইড করেন, ছোট ছোট জিনিসেও কিন্তু মা কালী তাকে গাইড করছেন। অর্থাৎ তার মধ্যে একটা বিশ্বস্ত একটা যে কনফিডেন্স একটা জিনিস স্বামী বিবেকানন্দ এবং মা কালীর মধ্যে একটি রয়েছে, সেটা তিনি লক্ষ্য করেছেন, সেটা তিনি মানে রিয়েলাইজ করতে পেরেছেন সিস্টার নিবেদিতা। হি উড অলওয়েজ তাকে সর্বদাই when asked to explain the image of Kali, অর্থাৎ তাকে মানে স্বামী বিবেকানন্দকে যখন বলা হতো যে কালীর ইমেজ অর্থাৎ প্রতিচ্ছবি সম্পর্কে তুমি বর্ণনা দাও, তখন তিনি কি বলতেন, স্পিক ইট অ্যাজ স্পিক অফ ইট অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ তিনি তার অভিজ্ঞতার পুস্তক থেকে বলতেন। অভিজ্ঞতার পুস্তক মানে কি, তার অভিজ্ঞতা থেকে তিনি বলতেন। ইন হুইচ সোল স্টান্ড পেজ আফটার পেজ, যেখানে তার সোল মানে হচ্ছে তার আত্মা পাতার পর পাতা কিন্তু উল্টে যায়। অনলি ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নাথিং ইন ইট, এবং অবশেষে দেখে এর মধ্যে কোনো শেষ নেই, পাতা উল্টানো পাতার পর পাতা কোনো শেষ নেই আফটার অল। অ্যান্ড দিস, এবং এটা টু মাই ওন মাইন্ড ইজ দ্য টু মাই ওন মাইন্ড ইজ দ্য ফাইনাল এক্সপ্লেনেশন, অর্থাৎ এটাই ছিল আমার একদম ফাইনাল মানে একদম শেষ উক্তি বলা যায়। অর্থাৎ তিনি কি বলছেন যে তুমি যদি চিন্তা ভাবনা এ সমস্ত লাগিয়ে যদি মাকে খুঁজতে যাও, তাহলে মাকে কেন ভালো লাগে, কি জন্য ভালো লাগে, তার কারণ তুমি কিন্তু কখনোই খুঁজে পাবে না। আমাদের মাকে ভালো লাগে, ঠিক আছে, আমরা প্রত্যেকেই মাকে ভালোবাসি, তাই তো, কেন ভালোবাসি তার কোনো কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু কোনো কারণ নেই। তুমি যদি বলে কেন মাকে ভালোবাসো, তাই না, আর আমাদের মা আর মা কালী একই জিনিস, কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই তো গড রয়েছে, সেই দেখার চোখটা কিন্তু আমাদের চাই। অর্থাৎ এক কথায় আমরা বলতে গেলে যে তিনি বলছেন যে মাকে খুঁজতে যেও না, মাকে তোমরা খুঁজে পাবে না, ঠিক আছে, কারণ তার শুরু নেই, তার শেষও নেই, তিনি আদি অনন্ত। কালী the mother is to be the worship of the Indian cult, অর্থাৎ of the Indian future, অর্থাৎ কালী হচ্ছেন যা ভবিষ্যতে তিনি মানে পূজিত হবেন ভারতীয় সমাজে। ইন হার নেম উইল হার সন্স, অর্থাৎ কালীর নামে তার সন্স মানে তার ভক্তরা কি করবে, ফাইন্ড ইট পসিবল টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্স দেয়ার ডেপথস, অর্থাৎ গভীর থেকে তাদের এক্সপিরিয়েন্স থেকে কি করে নিয়ে আসে বিভিন্ন রকম পসিবল, এখানে কি বলেছে, পসিবল টু ফাউন্ড বিভিন্ন রকম অভিজ্ঞতা সঞ্চার করে নিয়ে আসে। অ্যান্ড তবুও ইন দ্য এন্ড দেয়ার হার্টস উইল রিটার্ন, অর্থাৎ যত গভীরে তারা যাবে, সেই আমরা যদি একটা সারফেস থেকে ওয়াটার লেভেলের সারফেস থেকে হয়তো ড্রাইভ করলাম, অর্থাৎ গভীরে গেলাম, যতটা পারলাম জলের নিচে গেলাম, আবার তো আমাদেরকে ফিরে আসতে হবে, সেখানে সারফেসে তো ফিরে আসতে হবে, তাই না, সেই রকম কালী সাধনায় কালীর মায়ের চেতনাতে যত কি করবো, তার ওয়ে অফ ওয়ার্শিপ যে সমস্ত ধারণাগুলো সেগুলো রিয়েলাইজ করে আমরা যত তাকে মাকে খুঁজতে 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 যত ডিপে যাব, একটা টাইম সেখান থেকে আমরা ফিরে আসবো, সেই যখন আমরা ফিরে আসবো সেখান থেকে কি হবে দেখো, and the heart their hearts will return and in their hearts will return to ancient wisdom, অর্থাৎ তাদের হৃদয় তখন কিসে পরিপূর্ণ যাবে, এমটি হার্টে, কিন্তু তাদের পরে কিন্তু তারা ফিরে আসবে একদম এনসিয়েন্ট উইজডম, অর্থাৎ এনসিয়েন্ট মানে হচ্ছে পুরনো, অর্থাৎ সনাতনী জ্ঞান নিয়ে, উইজডম মানে হচ্ছে জ্ঞান, সনাতনী জ্ঞান নিয়ে কিন্তু তারা ফিরে আসবে। অর্থাৎ যত কালী নিয়ে সাধনা করবে, কালীর বিভিন্ন পথগুলো তারা নিয়ে আলোচনা করবে, ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে, তত তারা পুরনো যে সনাতনী জ্ঞান সেটা নিয়ে তারা ফিরে আসবে, অর্থাৎ তারা সনাতনী জ্ঞান লাভ করবে। and each man will know, ঠিক আছে, when his hour comes, এবং তারপরে সেটা কি উপলব্ধি করবে তারা প্রত্যেকেই, যখন তাদের সময় আসবে, his hour comes মানে তাদের যখন সময় আসবে, কখন সময়, যে উপরে যাওয়ার সময়, অর্থাৎ তারা মারা যাবেন, তখন at that time তারা কি রিয়েলাইজ করবে, that his life was not but a dream, তার জীবনটা কি ছিল, একটা স্বপ্ন ছাড়া কিছুই নয়, তাই না, তার জীবনটা এতদিন সে যা কিছু কর্মকাণ্ড করেছে সবই মনে হচ্ছে এখন আমরা যখন মারা যাচ্ছি তার ঠিক আগের মুহূর্তে মনে হচ্ছে আমার জীবনটা কি ছিল, একটা স্বপ্ন ছিল। তারপর দেখো who does not remember Veda like words of Gita, অর্থাৎ গীতার যে কথাগুলো, অর্থাৎ বেদের মতো যে গীতার যে কথাগুলো সেগুলো কে কার না মনে আছে, ঠিক আছে, কি বলেছে,
not verily by avoiding action can man rise to this inaction. তার মানে কি, অর্থাৎ কেউ যদি কর্ম না করে, ঠিক আছে, কর্ম না করে সে কি, এখানে ইনঅ্যাকশন মানে হচ্ছে তার মোক্ষ অর্থাৎ মুক্তিকে সে পেতে পারে। অর্থাৎ কাজ ছাড়া, হার্ডওয়ার্কিং ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয়। এখানে মাকে রিয়েলাইজ, মানে মাকে বুঝতে গেলেও কিন্তু কি করতে হবে, মাকে নিয়ে তার যে পথ আছে সেইগুলো নিয়ে ঠিকঠাক ভাবে আমাদের আলোচনা করতে হবে, সেগুলো কি বলতে চেয়েছেন সেগুলোকে বুঝতে হবে। অর্থাৎ একটা প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আমি কিছু করলাম না, ঠিক আছে, সারাদিন কিছু করলাম না, চুপচাপ বসে থাকলাম, তাহলে কি আমার দিন চলবে? চলবে না। তাহলে সুতরাং কোনো কর্ম না করলে কি হবে না, কোনো মোক্ষ প্রাপ্তি কিন্তু এখানে হবে না। ঠিক আছে, এখানে কি বলছে, উই মে নট সিমিলারলি নো ফর এ certainty that not without going through this experience can we reach the realization at the end. অর্থাৎ কি বলছে দেখো, আবার দেখো বলছে উই মে নট, ঠিক আছে, সিমিলারলি ঠিক একই রকম ভাবে, নো ফর দ্য সার্টেনটি দ্যাট নট উইদাউট গোয়িং থ্রু হিজ এক্সপিরিয়েন্স, অর্থাৎ এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যদি আমরা না যাই তাহলে কি বলছে, উই ক্যান রিচ দ্য রিয়েলাইজেশন, আমরা এই যে উপলব্ধি, অ্যাট দ্য এন্ড আমরা এই উপলব্ধি কি করতে পারবো? পারবো না। সেটাকে কিভাবে তিনি এক্সপ্লেন করেছে, তিনি দেখো কি বলেছে, থ্রু দ্য মাদার টু ব্রহ্ম, থ্রু নিউ লাইফ অ্যান্ড নলেজ অ্যান্ড মেনি চেঞ্জেস, থ্রু দ্য স্ট্রাগলস, দ্য ভিক্টরিজ অ্যান্ড দ্য ডিফিটস অফ দ্য কি হচ্ছে ইমিডিয়েট ফিউচার। দেখো প্রথম থেকে আবার বলি, কি বলছে, তাহলে আমরা এই যে প্রসেসটা অর্থাৎ রিয়েলাইজেশন আমরা কিভাবে করবো। এখানে প্রথমে বলছে স্ট্রাগল, অর্থাৎ কাজ করতে হবে। কি কাজ? অর্থাৎ আমরা কি করছি, প্রথমে আমাদের যে লাইফটা সেই জন্ম থেকে কিন্তু কি হচ্ছে, স্ট্রাগলে পরিপূর্ণ। ঠিক আছে, প্রথমে আমরা জন্ম নিচ্ছি, তাহলে থ্রু দা মাদার টু ব্রহ্ম, অর্থাৎ প্রথমে আমরা জন্ম নিচ্ছি, জন্ম নেওয়ার পরে আমরা কি হচ্ছি, জ্ঞান লাভ করছি। ঠিক আছে, তারপরে কি করছি, তারপর জ্ঞান লাভ আস্তে 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 ছোট থেকে আমরা বড় হচ্ছি, আমাদের সারাউন্ডিংস এর পরিবেশ সব চেঞ্জ হচ্ছে, তারপর আমরা একটা নতুন জীবনে আসছি। ঠিক আছে, এবং সেই নতুন জীবনে আমরা কি করছি, নলেজকে গেইন করছি বিভিন্ন ভাবে। এবার নলেজ গেইন করতে গেলে তেমনি তার জন্য পরিশ্রম করতে হয়, সেখানে নলেজকে গেইন করছি, এন্ড কি করছি, মেনি চেঞ্জেস, তার সাথে সাথে নলেজ গেইন করার সময় অনেক কিছু চেঞ্জেসও আসছে। আমাদের ছোটবেলায় যে আমরা মা ছাড়া কিছু বুঝতাম না, ঠিক আছে, এখন কিন্তু মায়ের যে ইম্পর্টেন্স আমাদের জীবনে যত বড় হয় তত মনে হয় যে কমে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা তো নয়। ঠিক আছে, তখন আমাদের নতুন যে জেনারেশন গ্যাপ তৈরি হয় যত আমরা বড় হই, অর্থাৎ আমাদের বাবা মায়ের থেকে তত ডিটাচ হয়ে যায়, তাই না, নতুন নতুন ফ্রেন্ড সার্কেল তৈরি হয় আস্তে আস্তে। তারপরে কি হচ্ছে, থ্রু দ্য স্ট্রাগলস, তারপর আমরা পড়াশোনা কমপ্লিট করার পরে একটা নতুন জীবনে আমরা পৌঁছাই, অর্থাৎ সেখানে চাকরি বাকরি থেকে আরম্ভ করে ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে একটা স্ট্রাগলের সৃষ্টি হয়। কেউ অ্যাচিভ করতে পারে তার গোল, তার সাকসেস, তার ড্রিমকে অ্যাচিভ করতে পারে, কেউ পারে না, কেউ ফেলিওর হয়। যে গোলকে অ্যাচিভ করতে তার জন্য তাকে কিন্তু হার্ডওয়ার্ক করতে হয়। ঠিক আছে, আর যে ফেল হয় সে আবার নতুন করে প্রচেষ্টা করে আবার জীবনে কিছু নানান ভাবে সেটেল হওয়ার জন্য। তারপরে কি করছে, সেই জন্য আমাদের লাইফটা হচ্ছে স্ট্রাগলে পরিপূর্ণ। আর তাছাড়া সেই স্ট্রাগল করতে করতে কেউ জয়লাভ করে, ঠিক আছে, আবার কেউ ডিফিটও হয়, ফেল মানে মানে জয়লাভ করতে পারে না। এটাই হচ্ছে আমাদের ফিউচার। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে আমাদের পুরো লাইফ সাইকেলটা কিন্তু এখানে বুঝিয়েছেন। অর্থাৎ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের লাইফটা কতটা ফুল অফ স্ট্রাগলে পরিপূর্ণ, এবং তার সিনারিও, পারিপার্শ্বিক পরিস্থিতিও কেমন আস্তে আস্তে সময়ের পরিপ্রেক্ষিতে কিভাবে মানে কেমন করে চেঞ্জ হয় সেটাও তিনি বলেছেন। টু দ্যাট সেফ হেভেন টু দ্য সোল where all is one and all is peace, অর্থাৎ কিন্তু at the end, অর্থাৎ শেষ পরিণতি কি আমাদের, যখন আমরা হেভেন, অর্থাৎ একটা এখানে হেভেন মানে এক জায়গায় যখন পৌঁছাবো, অর্থাৎ স্বর্গে যখন পৌঁছাবো, ঠিক আছে, অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি, তখন কি হবে, তখন আমরা সবই এক, তখন না ধনী গরিব বড়লোক, হ্যাঁ, বা এরকম কোনো রেসিয়াল যে ডিসক্রিমিনেশন, এসব কোনো কিছু ব্যাপার নাই। তখন আমাদের প্রত্যেকটা, আমাদের সবার মধ্যে যে আত্মা রয়েছে সব কিন্তু
যখন হেভেনে যখন যাবে তখন বলা হয় সবই কিন্তু এক। ঠিক আছে, অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোজলি ইনটু দ্য লাইফ, অর্থাৎ অ্যাজ আই লুক মানে আই এখানে কে সিস্টার নিবেদিতা, অর্থাৎ সিস্টার নিবেদিতা বলছে আমি যত মানে তাকে আমার মাস্টারকে আমি কাছে থেকে মানে কাছে থেকে তার জীবনকে আমি যখন যার জীবন দর্শনকে যখন লক্ষ্য করেছি ইনটু দ্য লাইফ দ্যাট গ্রেট টিচার হোম আই হ্যাভ, সেই মহান শিক্ষককে অর্থাৎ স্বামী বিবেকানন্দকে এখানে কি বলছে আই হ্যাভ ফলোড, যাকে আমি অনুসরণ করতাম, আই সি আমি দেখেছি ইচ ডে প্রত্যেকটা দিন উইথ গ্রোয়িং মানে মানে ক্লিয়ারনেস মানে গ্রোয়িং ক্লিয়ারনেস হাউ মাচ হি হাউ হি হিমসেলফ ওয়াজ টার্নিং টু দ্য পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, আমি তাকে দেখেছি প্রত্যেকটা দিন সে নতুন নতুন কিভাবে এক্সপিরিয়েন্স গেইন করতেন, অর্থাৎ যা প্রথমেই যেখানে বলা আছে প্রত্যেকটা শোল মানে এক্সপিরিয়েন্সের বুক থেকে কি শোলের পাতাও প্রত্যেকটা উল্টাচ্ছে। ঠিক আছে, মাকে খোঁজার জন্য, কিন্তু এট দ্য এন্ড আমরা কি দেখছি তার কোনো শেষ বা সমাপ্তি নেই। সেরকম এক্সপিরিয়েন্স প্রত্যেকটা পাতা প্রত্যেকটা নতুন ঘটনাবলীর মধ্যে দিয়ে নতুন নতুন জিনিসকে তিনি উদ্ঘাটন করছেন এবং লাইফে এক্সপিরিয়েন্স গেইন করে যাচ্ছেন। ঠিক আছে, সেই জিনিসটা তিনি দেখেছেন। এন্ড দ্যাট ওয়াজ অনলি হোয়েন হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ড, এবং সেটা কখন হলো যখন সে একদম শেষে কি বলছে দ্যাট হি কুড লাই, একদম লাস্ট যখন এক্সপিরিয়েন্স গেইন করতে করতে, অর্থাৎ এই স্ট্রাগলে আমাদের যে লাইফ যখন ফুল অফ স্ট্রাগলে পরিপূর্ণ করতে হতে একটা সময় আমরা ক্লান্ত হয়ে পড়লাম মনে করি, ঠিক সেরকম এখানে কি বলছে লাই ব্যাক ইন দা ওয়েরি চাইল্ড, ঠিক কেমন ওয়েরি মানে হচ্ছে ক্লান্ত, টায়ার্ড চাইল্ড ক্লান্ত শিশু, শিশুরা ক্লান্ত হয়ে কি হলে সন্ধ্যাবেলায় কি করে একদম ঘুমিয়ে পড়ে, আর কিছু একদম ইনঅ্যাক্টিভ পজিশনে চলে যায়, ঠিক সেরকম মানে সারা এখানে মানে লাইফের পুরো সার্কেল মানে সাইকেল থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে ভাগাদড়ি লাইফ, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কি একটা মনে হচ্ছে যে আমরা র্যাট ট্র্যাপের মধ্যে আমরা আটকে গেছি। র্যাট ট্র্যাপে অর্থাৎ ইঁদুরদানিতে কি হয়, সেখানে ইঁদুরকে ধরার জন্য একটা বেট দেওয়া হয়, বেট মানে হচ্ছে টোপ, সেই টোপটাকে ইঁদুরটাকে খাবার জন্য কি করে সেই টোপ র্যাট ট্র্যাপের মধ্যে ফেসে গেলে সেখান থেকে আর বেরোবার কোনো কিন্তু পথ নেই। ঠিক আছে, ঠিক আমাদের লাইফটাও কিন্তু কি আমরা আমাদের চারিদিকে যে সমস্ত মেটেরিয়াল থিংস, এই চাকরি বাকরি থেকে আরম্ভ করে মানে ইকোনমিক্স যে সমস্ত এই ওয়ার্ল্ডলি প্লেজার থেকে আরম্ভ করে, ঠিক আছে, এই আমরা এইগুলোকে অ্যাচিভ করার জন্য কি করছি একদম সবসময় আমরা একটা রেস্টলেস ভাবে ছুটে বেড়াচ্ছি। ঠিক আছে, ঠিক সেরকম সেই সারা এই ছোটাছুটির পর যখন ক্লান্ত হয়ে যখন আমরা কি রিয়েলাইজ করতে পারবো যে দেখো সেখানে কি বলেছে, এবং একদম ক্লান্ত শিশুর মতো ইন দা আর্মস অফ হিজ মাদার, তার মায়ের আলিঙ্গনে কি হচ্ছে টু বি র্যাপড অ্যাওয়ে, র্যাপড মানে দূরে চলে যাওয়া, অ্যাট লাস্ট ইনটু দ্য সুপ্রিম রিভিলেশন, অর্থাৎ রিভিলেশন কথা মানে হচ্ছে অ্যাক্ট অফ মেকিং মানে কোনো কিছু প্রকাশ করা, কিন্তু এখানে রিভিলেশন কথাটা মানে হচ্ছে সুপ্রিম রিভিলেশন মানে পরম শান্তিকে মানে অ্যাচিভ করা, অর্থাৎ মৃত্যুর পর বলছে। ঠিক আছে, নোয়িং দ্যাট অল মানে আমরা সুপ্রিম রিভিলেশন তিনি কি উপলব্ধি করতে পারছেন, দ্যাট অল দিস ওয়াজ বাট এ ড্রিম, অর্থাৎ আমরা যে এই যে ভাগাদড়ি করলাম, ঠিক আছে, র্যাট ট্র্যাপের ইঁদুরের মতো কি করলাম সারাদিন র্যাট রেসে আমরা ব্যস্ত, কিন্তু এট দা এন্ড যখন আমাদের সময় যখন শেষ হয়ে এলো তখন আমরা বুঝতে পারলাম কি যে এটা একটা জাস্ট একটা স্বপ্নের মতো। ঠিক আছে, সুতরাং এইভাবেই কিন্তু আমরা তোমাদের যে টেক্সটটা এখানে কিন্তু আমাদের শেষ হবে, তাই তো, এবং আমরা আজকে যে পার্টটা পড়লাম সেখান থেকে তোমাদের কয়েকটা আমরা এমসিকিউ নিয়ে আলোচনার মাধ্যমে কিন্তু এই ভিডিওটা আমরা যে শেষ করব। দেখো এখান থেকে এবার তোমাদের কি কি এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে তারই একটা আমরা আলোচনা করার চেষ্টা করেছি। প্রথমে কি দেখো, প্রথমে আমরা বলেছি ফর নিবেদিতা দ্য কনভারসেশন উইথ স্বামীজি অ্যাবাউট দ্য রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন মানে কি সেটা বারবার বলেছি, দুটো অপোজিট যে কন্ট্রাস্ট যে থিওরি যে অর্থাৎ মা এবং ব্রহ্ম, ঠিক আছে, যে অফ দ্য অপোজিটস, ঠিক আছে, মেক্স অ্যান কি হয়েছে এই যে রিকনসিলিয়েশন, এই যে কথাবার্তার এই যে কথোপকথনের স্টাইলটা তার কাছে একটা স্বামী সিস্টার নিবেদিতার কাছে একটা ইপক অর্থাৎ যুগ বা এরা সঙ্গে তুলনা করেছে।
বোঝা গেছে? তারপর দেখো স্বামীজি কি এক্সপ্লেন করেছে? দ্য ইমেজ অফ কালী, অর্থাৎ কালীর ইমেজকে তিনি এক্সপ্লেন করেছে কিভাবে? অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ বুক অফ এক্সপিরিয়েন্সের সাথে, যেখানে প্রত্যেকটা পাতাকে কনসিডার করেছে কি হিসাবে? পেজেসকে কিসে করেছে? আমরা যদি বলি তাহলে পেজেসকে কি হিসেবে করেছে? সোল। ঠিক আছে, সোল হিসাবে তিনি কনসিডার করেছেন, এবং সমগ্র পেজ নিয়ে একটা বুক তৈরি হয়, বুকটাকে তিনি করেছেন কনসিডার করেছেন যে এক্সপিরিয়েন্স হিসাবে। তারপর কি বলেছে দেখো, কালী দ্য মাদার ইজ টু বি ওয়ার্শিপ, ঠিক আছে, কোথায়? অফ দ্য ইন্ডিয়ান সোসাইটি, কখন? ইন ভবিষ্যতে, ফিউচার। ঠিক আছে, তারপরে কি বললেন? যদি বলে এটা কে বলেছিলেন, হ্যাঁ, তাহলে এখানে কিন্তু এটা স্বামীজি বলেছিলেন। নট ভেরিয়ালি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান ম্যান রাইজ টু দ্য ইনঅ্যাকশন। এখানে ইনঅ্যাকশন মানে হচ্ছে অকর্ম মানে হচ্ছে অর্থাৎ মোক্ষকে প্রাপ্ত করা, অর্থাৎ কাজ না করলে তুমি কি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে? এক কথায় গোদা বাংলায় বলতে গেলে, ঠিক আছে, পারবে? দিস ওয়ার্ডস আর টেকেন ফ্রম কোথায়? এই যে, অর্থাৎ নট কোথা থেকে নেওয়া হয়েছে? বেদা, যদি বলে বেদ থেকে নেওয়া হয়েছে না গীতা থেকে নেওয়া হয়েছে? দা গীতা থেকে, এই ওয়ার্ডগুলো নেওয়া হয়েছে, অর্থাৎ কর্ম ছাড়া তোমার কিন্তু কোনো মোক্ষ প্রাপ্ত হবে না। তারপরে ইন দ্য এন্ড, অবশেষে স্বামীজি উড বি wrapped, ঠিক আছে, অ্যাওয়ে ইন হিজ, একদম লাস্টে যখন বলছে তার লাস্ট কথা যে সে একদম কি হয়েছে এখানে স্বামীজি এই যে যখন বলছে আমরা যখন এই সমস্ত সারা লাইফে ভাগাদড়ি পরে আমরা কি একদম আমাদের কন্ডিশন কেমন হবে? একদম ওয়ারি চাইল্ড, একদম ক্লান্ত শিশুর মতো। এবং সেই ক্লান্ত শিশু কি করে? মায়ের কোলে গিয়ে একদম নিশ্চিন্তে একদম মানে ঘুমায়, ঠিক সেরকম এখানে কি বলেছে? অ্যাট দ্য এন্ড, অবশেষে কি হয়েছে? এক্সপিরিয়েন্স গেইন করতে 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 কি হলো? একদম লাস্টে কি হলো? যে র্যাপড অ্যাওয়ে ইনটু কোথায়? একদম সুপ্রিম রিভলিউশন চলে যাবে, একদম সুপ্রিম রিভলিউশন, চির শান্তি প্রশস্তিতে একদম। তারপর দেখো, এট দ্য এন্ড স্বামীজি উড বি অ্যাওয়েকেন্ড, অর্থাৎ জেগে উঠবে টু দ্য ট্রুথ। কোন ট্রুথটা সে রিয়েলাইজ করতে পারবে? যে আমরা যা করছি আমাদের সবই মোহমায়া, অর্থাৎ আমরা একটা স্বপ্নের মধ্যে রয়েছি। কি? দ্যাট অল দিস ওয়াজ বাট এ ড্রিম, এটা আমাদের যা আমরা করলাম একটা স্বপ্ন ছাড়া কিছুই নয়। ঠিক আছে, বোঝা গেল? তো এখান থেকেই তোমাদের মোটামুটি এরকম টাইপেরই কোয়েশ্চেন, অর্থাৎ এখানে যে কি পয়েন্ট, যদি তোমার সব কোশ্চেন তোমরা এখান থেকে অ্যান্সার করতে চাও তাহলে কি করতে হবে? তোমাদেরকে দুটো জিনিসের উপর সবসময় কিন্তু ফোকাস করতে হবে। একটা হচ্ছে লাইন বাই লাইন প্রত্যেকটা মানে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, এবং তার সাথে সাথে ওয়ার্ড মিনিং গুলো কিন্তু বুঝতে হবে। তাহলে তোমাদের যে কোনো এমসিকিউ, ঠিক আছে, এখান থেকে চলে আসবে। এবং তোমরা এখানে পড়ার পরে কি করবে? এটা গোটার একটা নিজে একটা মেন্টাল ম্যাপ কিন্তু নিজেরা কিন্তু তৈরি করে নেবে। ঠিক আছে, যে স্বামী বিবেকানন্দের কি কি মেন উক্তি, সিস্টার নিবেদিতা কি কি বলেছিলেন, তার প্রত্যেকটা এদের মধ্যে বিভিন্ন রকমের তাদের আইডিয়ার কথা বলা আছে সেইগুলো। ঠিক আছে, প্রথমে আমরা শুরু করেছিলাম আইডোলেট্রাস, কন্ট্রাস্ট বিটুইন আইডোলেট্রাস এবং অদ্বৈত ফিলোসফি অফ বেদান্ত ফিলোসফি থেকে আরম্ভ স্টার্ট হয়েছিলাম। ঠিক আছে, এবং লাস্ট পর্যন্ত আমরা যতগুলো জিনিস আমরা পড়লাম সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে লাইন বাই লাইন আমার সাধ্য মতো কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম। এবার তোমাদের নেক্সট যে চ্যাপ্টারটা করব, তোমাদের 3 নম্বর চ্যাপ্টার, সেটাও কিন্তু সিস্টার নিবেদিতারই লেখা, অর্থাৎ তার যে নিজস্ব অটোবায়োগ্রাফি দ্য মাস্টার অ্যাজ আই স হিম, যেটা ইংল্যান্ড এবং ইন্ডিয়াতে 1910-এ পাবলিশ হয়েছিল, তাই না? সেখান থেকেই দ্য অমরনাথ। স্টিল দেন, stay connected with Radical Learning. Thank you for watching.